তাহলে আজ থেকে আমাদের এসকেবি ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6 পড়াশোনা শুরু হলো। কী কী কোর্স রয়েছে আগে জানা যাক গাইস। সব থেকে প্রথমে আমি বলবো তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রয়েছে, যেটা তোমরা সেমিস্টার 5-এ পেয়েছিলে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্ধেকটা আমরা পেয়েছিলাম সেমিস্টার 5 পর্যন্ত। এসকেবি ইউনিভার্সিটি সেমিস্টার 5 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্ধেকটা ছিল। কতটা ছিল? অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরমান, চসার, রেনেসাঁ, এলিজাবেথ, জ্যাকোবিয়ানের পর মিল্টন, রেস্টোরেশন, অলরাইট, মিল্টন, রেস্টোরেশন, এবং তারপরে আমরা পেয়েছিলাম ছোট ছোট যুগগুলো 18 সেঞ্চুরি পর্যন্ত পেয়েছিলাম, তাই না? যেটাকে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়। ছোট ছোট তিনটে যুগ, ওই যে রেস্টোরেশনের যুগ, তারপর আলেকজান্ডার পোপের যুগ, ডক্টর জনসন, আলেকজান্ডার পোপের যুগ, এবং 18 সেঞ্চুরি, এই যে ছোট ছোট যুগগুলো, এতটা ছিল আমাদের সেমিস্টার 5। কিন্তু এর পরে যতটা রয়েছে, যেমন কি রোমান্টিক যুগ, তাহলে সেমিস্টার 6-এর স্টার্টিংয়েই হবে আমাদের রোমান্টিক যুগ দিয়ে। কি রোমান্টিক যুগ? রোমান্টিক যুগ এই বিষয়টা। 2 নম্বর হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, অলরাইট। আরেকটা হচ্ছে মডার্ন যুগ, আরেকটা হচ্ছে পোস্ট মডার্ন বলা হয়, ঠিক আছে? মানে এখন পর্যন্ত যেটা চলছে, তাহলে বলতে গেলে 4টা যুগ বা 3টা, ব্রডলি যদি ব্রড সেন্সে দেখতে চাস। একটা হচ্ছে রোমান্টিক যুগ, 2 নম্বর হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, আর আরেকটা হচ্ছে মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন, এইরকম ব্যাপারটা বলতে পারো। তো এই 3-4টা যুগ আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রয়েছে। তবে এই ভুল বা ভ্রান্তির মধ্যে থাকো না যে কোর্সটা ছোট হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কোর্সটা কিন্তু একই রকমেই বড়। মানে যদি মনে হচ্ছিল যে না স্যার এতগুলো যুগ ছিল আগে, মানে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরমান, চসার, এতগুলো 6টা 7টা 8টা যুগ পেলাম, আর এখানে 3টা যুগ পাচ্ছি। রোমান্টিক যুগ ছোট, ভিক্টোরিয়ান যুগও মোটামুটি ছোট, মডার্ন যুগ যা আছে তুই চারিদিকে শুধু ধোঁয়া দেখতে পাবি, মানে এত বড় মডার্ন যুগটা, বুঝতে পারলি? তো রোমান্টিক যুগ খুব এনজয়েবল, ভিক্টোরিয়ান যুগটাও খুব এনজয়েবল। নির্দিষ্ট টোন আছে এগুলো। রোমান্টিক যুগের একটা টোন আছে। 5জন মহাকবি সম্বন্ধে বলবে মূলত: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। মহান 5জন কবি নিয়ে বলবে। তার সাথে সাথে কিছু এসেইস্ট আছেন, চার্লস ল্যাম্ব আছেন, ঠিক আছে? তো এনাদের সম্বন্ধে অনেক কিছু আমরা জানবো। কিছু কবি রয়েছেন, ঠিক আছে? মহান কবি, অফকোর্স মাইনর কবি, মেজর পোয়েট সবই পড়তে হবে। এইটা হলো রোমান্টিক যুগ। রোমান্টিক যুগে লাভ টু নেচার, লাভ ফর নেচার অ্যান্ড রিটার্ন টু নেচার, প্রকৃতির কোলে ফিরে চলো, এই টেন্ডেন্সিটা দেখতে পাবো আমরা। পরের যুগটাই হবে শিল্পের যুগ, শিল্প বিপ্লব ঘটে যাবে, ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে কি দেখতে পাবো আমরা? টেনিসনকে দেখতে পাবো, ব্রাউনিংকে দেখতে পাবো, রবার্ট ব্রাউনিং, টেনিসন, ঠিক আছে? লর্ড অ্যালফ্রেড টেনিসনকে দেখতে পাবো, ঠিক আছে? আর ব্রাউনিংকে দেখতে পাবো, ড্রামাটিক মনোলগ, এই জিনিসগুলো দেখতে পাবো। এই ভিক্টোরিয়ান যুগটা রানী ভিক্টোরিয়ার যুগ ছিল। এই যুগের লোকের নৈতিকতা যেটা ছিল অনেক হাই ছিল, হাই স্ট্যান্ডার্ড ভ্যালিউজ ছিল, এবং কি সর্বোপরি দেহকে ঢাকা দিয়ে রাখতে পছন্দ করে। এমনকি এই যে চেয়ারের হাতলগুলো এরা ঢাকা দিয়ে রাখতো, নইলে অসভ্যতা ভাবতো, ঠিক আছে? শিল্প বিপ্লবের যুগ ছিল এই ভিক্টোরিয়ান এজ। তো এই ভিক্টোরিয়ান যুগ সম্বন্ধে আমাদের জানতে হবে। ভিক্টোরিয়ান যুগে মূলত আমাদের ভারতবর্ষেরও কিছুটা হলেও বলতে গেলে কিছুটা স্বাধীনতা পেয়েছিল। তার আগে পর্যন্ত ভারতবর্ষ মানে সম্পূর্ণভাবে শোষিত হয়েছে। ভিক্টোরিয়ান যুগে ব্রিটিশ গোলামেই ছিল, তখন ব্রিটিশদের আন্ডারেই ছিলাম আমরা, ব্রিটিশরা আমাদের উপর গোলামিই চাপিয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে কিছু আমাদের দাবি দাবা মেনেছিল ভিক্টোরিয়ান, সেই ভিক্টোরিয়ান যুগে, ঠিক আছে? মহান কবি, মহান লেখক, এই সমস্ত, যেমন আমরা বলি এখানে মহান সব আমরা ঔপন্যাসিকের নাম পাবো, নভেলিস্টের নাম পাবো ভিক্টোরিয়ান যুগটাতে মূলত, ঠিক আছে? হার্ডিকে পাবো, ঠিক আছে? থমাস হার্ডি মনে আছে? সেই থমাস হার্ডিকে পাবো। চার্লস ডিকেন্সের নাম উঠে আসবে এই যুগটাতে, ভিক্টোরিয়ান যুগটাতে। সো বলতে পারো ভিক্টোরিয়ান যুগ একটা খুব গুরুত্বপূর্ণ যুগ, খুব এনজয়েবল কিন্তু অ্যাট দ্য সেম টাইম। তার কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও ঘটেছিল, শিল্প বিপ্লব ঘটেছিল, ধনীরা আরও বেশি ধনী হচ্ছিল, গরিবরা আরও বেশি গরিব হচ্ছিল। এটা এমন একটা যুগ ছিল, এবং এই যুগটাতে একটা নির্দিষ্ট টেন্ডেন্সি আছে আমরা দেখতে পাই। যেমন আগের যুগ ছিল প্রকৃতির দিকে চলো, ফিরে চলো, এটা হয়ে উঠছিল শহর কেন্দ্রিক, নৈতিকতা ছিল মানুষের মধ্যে, ঠিক আছে? ধনী মানুষ আরও বেশি ধনী হচ্ছিল, কাজকে বেশি করে প্রায়োরিটি করছিল, নোভেল যেগুলো রাইটিংগুলো ছিল প্র্যাকটিক্যাল হচ্ছিল, ইমোশনাল হচ্ছিল না, ঠিক আছে? এই যুগটা আমরা দেখতে পাই। এটা হলো ভিক্টোরিয়ান যুগ। আর ভিক্টোরিয়ান যুগের পরের যে যুগটা পাবো সেটা হলো মহা হিজিবিজি যুগ, হচপচ এজ বলতে পারিস, খিচুড়ি যুগ, সেটা হলো মডার্ন এজ।
মডার্ন যুগে ভালো কাজ কি হয়েছে কে জানে, ভালো কাজ কোনো হয়নি, খারাপ কাজ হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। কি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড, মানে প্রথমে নেগেটিভিটি, দুটো বিশ্বযুদ্ধ। এবং কি মডার্নে যে সব থেকে বড় ঝামেলা হলো বিভিন্ন ধরনের টেন্ডেন্সি তুই একসাথে দেখতে পাবি। এখানে এইরকম লেখককেও পাবি যে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছে, মূলত বেশিরভাগ লেখকই প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবে। এইরকম লেখককেও পাবি যে যুদ্ধকে আবার প্রমোট করছে, ঠিক আছে। আবার এইরকম লেখককেও পাবি যে যুদ্ধের বিরোধী কথা বলছে, ঠিক আছে। এইরকম কথা কবিও পাবো যে রহস্যময় যুগ নিয়ে, মানে রহস্যময় জগৎ নিয়ে কথা বলতে চাইছে। আবার এই যুগটা এমন একটা যুগ, এই মডার্ন যুগটা, যেখানে আমরা আধুনিক দৃষ্টিকোণগুলোকে দেখতে পাবো। বিভিন্ন ড্রামাটিস্ট, জিবি শয়ের নাম পাবো এখানে, জর্জ বার্নার্ড শ, ডাব্লিউ.বি. ইয়েটসকে পাবো, ঠিক আছে। আমরা টি.এস. এলিয়টকে পাবো। এবং আধুনিক কবিতা কি জিনিস সেটা মূলত এই মডার্ন যুগটাতে জানতে পারবো। আধুনিক নাটকগুলো দেখতে পাবো। তো বিষয়টা একটু জটিল মডার্ন এজে। যদি আমি রোমান্টিক যুগ, ভিক্টোরিয়ান যুগ এবং মডার্ন যুগে যাই, রোমান্টিক যুগ, ভিক্টোরিয়ান খুব বেশি এনজয়েবল, খুব উপভোগ্য। কিন্তু মডার্ন যুগটাকে বলবো তোমাদের মনে রাখতে একটু হয়তো কষ্ট হতে পারে নামগুলো, ওদের লেখালেখিগুলো, তার কারণ যুগটার টেন্ডেন্সি অনেক কিছু একসাথে রয়েছে। তাহলে এইটা হলো আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেম 6-এর এই পার্ট, বুঝতে পারলে কিনা? তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কী কী করতে হবে বোঝা গেছে, এটুকু আপাতত বুঝলে। তাহলে সেম 6-এ এসকেবি ইউনিভার্সিটি কী কী পড়তে হচ্ছে সেটা বলছি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এইটা এত শত আমরা যে শর্ট কোয়েশ্চেন করছি, শর্ট কোয়েশ্চেন করেও যে কোনটা আসবে নোবডি নোজ, ঠিক আছে। আর শর্ট কোয়েশ্চেন তুই না করেও তো যেতে পারবেন, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে তো যেতে পারি না, আমাদের তো যেতেই হবে তলোয়ার নিয়ে। কিন্তু জরুরি নয় যে ওই প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে, অন্য প্রশ্নও চলে আসতে পারে। তো এইটা হলো আমাদের গিয়ে বলতে পারি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিষয়টা, ঠিক আছে। কিন্তু রেডি হয়ে যেতে হবে, সব দিক থেকে নিজেকে রেডি করে যাও। এবারে সেমিস্টার 6-এ একটা খুব মজাদার গল্পের বই আছে, ঠিক আছে, একটা উপন্যাস আছে, নাম হচ্ছে দ্য মিস্টিক মেজর। কি নাম? দ্য মিস্টিক মেজর। এই বইটা বুঝতে পারলে? এই বইটা ভিএস নৈপালের লেখা। তোমাদের মনে আছে সেমিস্টার 3-তে আমরা দ্য গাইড পড়েছিলাম আর.কে নারায়ণের। ভাষাটা যেমন সহজ সরল ছিল, যেমন নিজেই পড়া যাচ্ছিল, আমি একবার তোমাদের বুঝিয়ে দিলাম, তারপর নোটস ফোটসগুলো বুঝিয়ে দিলাম, তারপর পড়ার ফ্লোটাও ধরিয়ে দিলাম, তারপর তোমরা সুন্দর নিজেরাই পড়তে পারছিলে, কারণ ওটা টোনটা তুমি ধরে নিয়েছিলে একবার, ঠিক আছে। আমি যখন পড়াচ্ছিলাম তার আগে হয়ে যাচ্ছিল তোমার পড়া। ঠিক সেই রকমই হলো দ্য মিস্টিক মেজার, এটা নিজেই পড়তে পারবে। মিস্টিক মেজার ভাষাটাও সহজ, সবই সহজ। তো এই বইটা কেনার চেষ্টা করবে, ঠিক আছে। দ্য মিস্টিক মেজার, এই বইটাতে হচ্ছে কি, একটা ছেলে, ভারতীয় ছেলে, বিদেশের ভূমিতে আছে, বুঝতে পারলি? এবার ও বেসিক্যালি কি লোককে মাসাজ করে, মাসাজ, বুঝতে পারলি? তো মাসাজের কাজটাও ভালো পারে না। প্রথমে টিচার হওয়ার চেষ্টা করেছিল, টিচারও ভালো হতে পারলো না। তারপর বিয়ে করে নিল, লীলা বলে একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে, ঠিক আছে। তো যে বিয়েটা যখন হচ্ছে তারপরে সে একটু সিরিয়াস হচ্ছে যে আমি একটা বই লিখবো নাকি। কিন্তু সে তার বাবা একটা দারুণ মাসাজ করতে পারতো এবং সে বলতে পারিস লোকের ব্যথাগুলো ঠিক করে দিতে পারতো। তো সেই কাজটা নিচ্ছে, কিন্তু সেই কাজটাও তার দ্বারা হচ্ছে না। কার দ্বারা হচ্ছে না রে? এই মেন ক্যারেক্টার গণেশ। কি নাম মেন ক্যারেক্টারের নাম? কি আমরা যেমন গাইডে রাজুকে পেয়েছিলাম, এখানে পাবো গণেশ বাবুকে পাবো, ঠিক আছে। কি নাম হচ্ছে? গণেশ। তো গণেশ যে ক্যারেক্টারটা রয়েছে ও বেসিক্যালি কোনো কাজেই ভালো পাচ্ছে না। শেষে একটা লোকের সাথে দেখা হচ্ছে, তার একটা বন্ধুও জুটছে, বিহারি বন্ধুর নাম, ঠিক আছে, বন্ধুর নাম বিহারি। বিহারি মদের দোকান করতো, কিন্তু নিজে মদ খেত না, লোককে মদ খাওয়াতো, ঠিক আছে। খুব চালু লোক, বুঝতে পারলি? বিহারি খুব ভালো লোক আসলে, ফ্যামিলি ম্যান, ভেরি গুড পারসন, বন্ধু হিসাবেও খুব ভালো। এবং কি মিস্টার স্টুয়ার্টের সাথে পরিচয় হচ্ছে। তো তার জীবনে কিছু কিছু উপলব্ধি হচ্ছে গণেশের মধ্যে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সে কিন্তু একটা খুব বড় সেলিব্রেটেড রাইটার হয়ে যাচ্ছে। প্রথমে একটা বই লিখছে, কিন্তু সেই বই কেউ কিনছেও না, ঠিক আছে, ফ্রিতে দিয়ে দিয়েও বেচারা ধকে যাচ্ছে, মানে এত ফালতু বই লিখছিল গণেশ। মানে অ্যাজ এ রাইটার হিসাবে প্রথমে ফেলিওর, টিচার হিসাবে ফেলিওর, মেসেজ করতে গিয়েও ফেলিওর হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু বিশাল বড় রাইটার হয়ে যাচ্ছে। এবং কি শুধু তাই নয়, একটা সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, অনেক বড় সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাচ্ছে। এই যে দ্য মিস্টিক মেজর গল্পটা আমরা এইখানে এই সমস্ত দেখতে পাবো। এটা ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এরপরে যদি চলে আসি আর কি কি দেখতে পাবো, খেয়াল রাখবে, যদি ইউরোপিয়ান পার্টটাতে আমি একটু ইউরোপিয়ান লিটারেচার যদি আমরা একটু নজর দিই, তাহলে এখানে আমরা দেখতে পাবো হেনরিক ইবসনের গোস্ট। কি দেখতে পাবো? ভূত। ভূত মানে কি? এখানে তো ভূতের গল্প ভাবিস না যে ভূত দেখতে পাবো, নাম হতে পারে গোস্ট,
কিন্তু গোস্ট এস আছে, তারপর গোস্ট মানে ভাবিস না ভূতগুলো, এইটা হয়ে যাচ্ছে। কোনো ভূতের গল্প নয় এটা। গোস্ট মানে হচ্ছে ভূত, ভূত মানে হচ্ছে অতীত। কি বুঝতে পারলে? এখানে একটা গল্প আমরা দেখতে পাবো যেখানে 3টে ক্যারেক্টার মেনলি থাকবে, ঠিক আছে? মা, ছেলে এবং তার বাড়িতে কাজ করা একটা মেয়ে। বুঝতে পারলে কিনা? তো তাদের অতীতে এমন কিছু ঘটেছে যেখানে আমরা দেখতে পাবো ছেলেটা, প্রথমত দেখতে পাবো ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, নিজের বাড়িতেই যে মেয়েটা কাজ করে, নিজের বাড়িতেই, মানে ধর মা ছেলে থাকে, ছেলেটা বাইরে থাকে এবং সে যখন বাড়িতে এসছে তার একটা শারীরিক অসুস্থতা হয়েছে। বুঝতে পারলি? এবং সে প্রচণ্ড যন্ত্রণায় বাধ্য হয়ে সে কিন্তু ড্রাগ নেয় এক ধরনের। বুঝতে পারলি? ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কিন্তু সে এখন বাড়ির যে পরিচারিকা, বাড়ির যে কর্মচারী, যে মেয়েটি, যে তার 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 বাড়িতে একটা মেয়ে, সুন্দরী মেয়ে কাজ করে। বুঝতে পারলি কিনা? সেই মেয়েটিকে সে ভালোবাসছে এবং সে তার মাকে বলছে যে আমি বিয়ে করতে চাই মেয়েটাকে। মানে কে কাকে বিয়ে করতে চাই একটু বল গোষ্ঠে। আরে বাড়িতে তো দুটো ক্যারেক্টার, মা এবং ছেলে। ছেলে বাইরে থাকে, মাঝে মধ্যে ঘরে আসে, একটা কিছু শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, সেই জন্য সে যন্ত্রণায় ড্রাগ নেয় মাঝে মধ্যে, ঠিক আছে, যাতে এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। কিন্তু তবু তার জীবন দুর্বিষহ। কিন্তু বাড়ির যে মেয়েটা, বাড়ির যে কাজ করে যে মেয়েটা, সেই মেয়েটার সাথে তার একটা ভালোবাসা আছে এবং সে শেষ পর্যন্ত তার মাকে বলছে যে আই ওয়ান্ট টু ম্যারি হার। তো তার মা রাজি হচ্ছে না। এখানে আরেকটা চরিত্র পাবে, একটা সাধু, ঠিক আছে, মানে যাজক রয়েছে, যে এসে সবসময় নীতিজ্ঞান দিয়ে যায়, বড় মাঝে মাঝে আসবে নীতিজ্ঞান দেবে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত মেয়েটার সাথে ছেলেটার বলছে বিয়ে হওয়ার কথা, ছেলেটা বলছে বিয়ে করতে চাই, মেয়েটাও রাজি আছে, কিন্তু তার মা রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না শেষে আমরা জানতে পারবো। যে সেই যাজকটা যে আসছিল মাঝে মধ্যে, যাজকটা এবং মাটার কথোপকথনের মধ্যে আমরা জানতে পারবো যে এই মেয়েটি যে বাড়িতে কাজ করছে সে আসলে ছেলেটার বোন, কিন্তু স্টেপ সিস্টার হচ্ছে। বুঝতে পারলি কিনা? মানে ছেলেটার যে ফাদার ছিল, ঠিক আছে, হি হ্যাড এ রিলেশনশিপ উইথ অ্যানাদার উম্যান অ্যান্ড দ্যাট এ বেবি গার্ল ওয়াজ প্রডিউসড অ্যান্ড দ্যাট বেবি গার্ল ইজ নাও ওয়ার্কিং ইন দ্যাট হাউস অ্যাজ এ মেড। বুঝতে পারলি কিনা? তো তার মানে সেই ভাই বোন হয়ে যাচ্ছে না? তো ঠিক সেই কনসেপ্টটা আমরা হেনরিক ইবসনের গোস্টে পাবো, মানে অতীত সামনে চলে আসছে, যেটার জন্য ওদের রিলেশনশিপটা দাঁড়াচ্ছে না এবং শেষ পর্যন্ত তাদের রিলেশনশিপ দাঁড়াচ্ছে না। মেয়েটার একটা রাগ হচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে যে আমি এই বাড়ির মেয়ে হয়েও আমাকে এই বাড়িতে আমাকে পরিচারিকার মতো কাজ করালো সারাটা জীবন, জেনে নিয়েও। বুঝতে পারলি ব্যাপারটা? এবং এ তো আমার ব্রাদার হয়ে যাচ্ছে সম্পর্কে দেখতে, কারণ ফাদারটা তো একই। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? মাদারগুলো আলাদা কিন্তু ফাদারটা তো একই। তো যাই হোক, এইরকম একটা কনসেপ্ট পাবি হেনরিক ইবসনের গোস্টে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এই নাটকটা আমরা পাচ্ছি, এটা একটা নাটক। বুঝতে পারলে? এরপরে যদি আসি অ্যান্টন চেকোভের লেখা দ্য চেরি অর্চার্ড, কি দেখতে পাবো? দ্য চেরি অর্চার্ড। দ্য চেরি অর্চার্ডে কি দেখতে পাবো? চেরি অর্চার্ড হচ্ছে একটা শখের বাগান আছে, এখানে সব অদ্ভুত অদ্ভুত চরিত্রগুলো তুই দেখতে পাবি। চেরি অর্চার্ড হচ্ছে শখের বাগান আছে, চেরি বাগান আছে, এবং জমিদারি প্রথা শেষ হচ্ছে, ঠিক আছে, আর সেই জমিদারও নেই, সেই জমিদারিত্বও নেই। বুঝতে পারলে? কিন্তু রাজকীয়তা রয়ে গেছে কোনো কোনো পরিবারে। এরা একটা সময় বিশাল ধনী ছিল, কিন্তু এখন ঋণ করে, লোন নিয়ে কি নিজের বড়াই করে যায় এরা সবাই। বুঝতে পারলে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চরিত্র রয়েছে, বিভিন্ন মজাদার চরিত্র রয়েছে। তাদের মধ্যেই আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি যে এরা এত বেশি লোন নিয়ে নিয়েছে পরিবারটা, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে চেরি অর্চার্ডটা বিক্রি করতে হবে বলছে। যদি অর্ধেকটা চেরি অর্চার্ড বিক্রি করে তাহলে হয়তো ঠিকঠাকভাবে সব কিছু ম্যানেজ হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কোনোভাবে ওই শখের চেরি অর্চার্ড বিক্রি করতে রাজি নয়, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত এরা সেই বিষয়গুলোকে খুব একটা সলিউশনের কথা কিছু ভাবছে না, এবং শেষ পর্যন্ত এদের প্রিয় চেরি অর্চার্ড তো বিক্রি হয়েই যাচ্ছে, নিলাম হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব কিছু নিলাম হয়ে যাচ্ছে, এবং এরা রাস্তায় বসে যাচ্ছে বা পথে বসে যাচ্ছে এই চেরি অর্চার্ডের মোহে। এরা কিন্তু বাস্তববাদী হতে পারছে না। এখানে বেশ কিছু চরিত্র দেখতে পাবো, যেখানে স্বার্থপর চরিত্র দেখতে পাবো, যেখানে পুরনো জমিদারি রীতিনীতিকে মেনে চলে চরিত্র দেখতে পাবো, এখানে লয়াল সার্ভেন্টের চরিত্র দেখতে পাবো, ঠিক আছে,
তো এইরকম এখানে আইডিয়ালিস্টিক ক্যারেক্টার দেখতে পাবো, আদর্শবাদী চরিত্র দেখতে পাবো, এখানে প্র্যাকটিক্যাল ক্যারেক্টার দেখতে পাবো, এখানে অন্যের সম্পত্তি এবং অন্যের ক্ষমতাকে শোষণ করে বেঁচে থাকবো বা এক্সপ্লয়েট করে বেঁচে থাকবো, এইরকম চরিত্রও দেখতে পাবো। এই সমস্ত বিষয়গুলো আমরা দ্য চেরি অর্চার্ডে আমরা দেখতে পাবো। চেরি অর্চার্ড নামটাই দেওয়া হয়েছে চেরি বাগান, অর্চার্ড মানে তো বাগান, অর্চার্ড মানে বাগান। এটা একটা রাশিয়ান প্রেক্ষাপটে লিখেছেন অ্যান্টন চেকভ, রাশিয়ান রাইটার ছিলেন। তো এটা খুব ইন্টারেস্টিংও বটে। 3 নম্বর হচ্ছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, আরেকটা মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, এটা আরেকটা লেখা মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। এখানে কি দেখতে পাবো, যুদ্ধের প্রেক্ষাপটে লেখা গল্প, যুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটা বলতে পারো এমন একটা লিটারেরি ক্রিয়েশন বা লিটারেরি পিস, যেখানে আমরা দেখতে পাবো যে একজন মহিলা সেনা ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সৈন্যনিবাস, ঠিক আছে, যে সেনা শিবির, যুদ্ধ চলছে, তো এ ঠেলা নিয়ে যায়, সেখানে প্রত্যেকটা জিনিস বিক্রি করে যা সৈনিকদের চায়, মদ থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব। এবং তার ছেলে মেয়ে আছে, তার যে বড় ছেলে সে সৈনিকে যোগ দিয়ে দিচ্ছে, তার যে ছোট ছেলে সে কিন্তু ওখানে রয়েছে, ঠিক আছে। শেষ পর্যন্ত এই যে যুদ্ধ নিয়ে ব্যবসা, যুদ্ধ হবে তো ওর ব্যবসা চলবে, হঠাৎ শোনা যাচ্ছে যুদ্ধ এবার শেষ হতে যাচ্ছে নাকি, সে চিন্তায় পড়ছে তাহলে কি আমার আর ব্যবসা চলবে না। কিন্তু যুদ্ধ নিয়ে ব্যবসা করতে গিয়ে সে কিন্তু দেখলো শেষ পর্যন্ত তার ছেলেরা মরে যাচ্ছে, তার মেয়েটা যে ছিল তার খুব দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে হয়ে পড়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেনের মধ্যে, বুঝতে পারলে? অ্যান্ড হার চিলড্রেন, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, এটার মধ্যে ক্লিয়ার নয়? ঠিক। তারপরে আসছি আমরা আরেকটা নাটক, দারুণ নাটক রয়েছে, নাম হচ্ছে রাইনোসরাস। এটা হচ্ছে অ্যাবসার্ড প্লে, এটা এক ধরনের অ্যাবসার্ড প্লে রাইনোসরাস, বুঝলেন? রাইনোসরাস অ্যাবসার্ড প্লে। এখানে কি মজাদার গল্পটা শোনো, এখানে কি দেখতে পাবো রাইনোসরাসে, যে সব মার্কেট চলছে একদম নর্মালি। ধর তুই রাজকুমার বাইরে গেলি, বাইরে কেমন মার্কেট চলছে, হঠাৎ করে একটা লোক গন্ডার হয়ে গেল, ঠিক আছে, আর দৌড়তে লাগলো। তো সবাই গল্প করবে, আলোচনা করবে, রাজকুমার বলবে দেবরাজকে, হ্যাঁ রে দেবরাজ দেখলি কি হলো? সুদীপও বলবে, হ্যাঁ রে ভাই গন্ডার হলো কি করে, ওই নিয়ে গল্প চলবে একদিন দুদিন। তারপরের দিনও দুটো গন্ডার হয়ে গেল অমনি করে, রাইট? তো সবাই আরেকটু অবাক হচ্ছে, কি হচ্ছে রে ভাই, একটু হাসিও লাগবে কারো। তো এখানে 3টে চরিত্র দেখতে পাবো আমরা এই নাটকের মধ্যে, ঠিক আছে। ওরা বসে সেদিন কফি হাউসে গল্প করছিল। তো একটা ছেলে খুব স্মার্ট ছেলে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে। আর একটা ছেলে খুব মদ খায় নড়বড়ে, ঠিক আছে। আর একটা মেয়ে, বুঝতে পারলি কিনা? 3 জন রয়েছে। একটা ছেলে মদ খায়, একদমই অপরিচ্ছন্ন, নড়বড়ে একদম, তো মনে হবে অ্যাপারেন্টলি। আরেকটা ছেলে খুব স্মার্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর আরেকটা মেয়ে ক্যারেক্টার রয়েছে। ক্লিয়ার নয়? তো এরা 3 বন্ধু বেসিক্যালি গল্প করছে, আর এই প্রেক্ষাপটে এইরকম গন্ডার হওয়া ঘটছে। হঠাৎ করে একজন গন্ডার হলো, ওখান থেকে 2-3 জন পরের দিন গন্ডার হয়ে গেল, ঠিক আছে। এরা যখন অফিসে গেল, অফিসে ওই গল্পই হচ্ছে। তুই ভাবনা সত্যিই যদি অমনি হয় ওই গল্প হবে কিনা, ঠিক আছে। তো ওই রকম গল্প হচ্ছে, হঠাৎ শোনা গেল যে আরও কিছু লোক নাকি গন্ডার হয়ে যাচ্ছে সবাই, ঠিক আছে। কিন্তু গন্ডার হওয়াটা বাই চয়েস, ঠিক আছে। এবার কি হলো, যারা 3টে ক্যারেক্টার গল্প করছিল তাদের মধ্যে 2 বন্ধুর মধ্যে ছেলে বন্ধু, যে 2 জন ছেলে বন্ধু ছিল তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হলো। তো যাই হোক, ঘর চলে যাচ্ছে। তো একটা বন্ধু আরেকটা বন্ধুর বাড়িতে আসছে, যখন বাড়িতে আসছে তখন দেখছে তার বন্ধুটা গন্ডারে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারলি? এবং হঠাৎ করে গন্ডার হয়ে গেল সেও। এবার বাইরে যখন বেরিয়ে আসছে তখন দেখছে অফিসের যে লোকেরা আছে, লোকেদের মধ্যে প্রায় সবাই গন্ডার হয়ে গেছে, বাইরে সব জায়গায় লোক গন্ডার হয়ে গেছে, গন্ডার হয়ে ঘোরাফেরা করছে। এই সমস্ত বিচারধারা, ঠিক আছে, মানে এই সমস্ত মানে এই সমস্তভাবে সব কিছু দেখছে। শেষ পর্যন্ত হলো কি, গন্ডার হওয়াটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে, সবাই গন্ডার হয়ে যাচ্ছে। এবং কি শেষে 2টো ক্যারেক্টার বাঁচছে, ওই সে নেশা করেছিল ছেলেটা ও বাচ্চা, আর মেয়েটা বাচ্চা। তখন এরা ঠিক করছে, ছেলেটা বলছে যে সবাই গন্ডার হয়ে গেলেও আমরা কিন্তু গন্ডার হব না, মনুষ্যত্বকে রক্ষা করতে হবে, এবং আমাদের মধ্যে দিয়েই হয়তো মনুষ্যত্ব বেঁচে থাকবে, আমরা গন্ডার হব না। সবাই গন্ডার হলেই যে আমাদেরকেও হতে হবে তার কোনো মানে নেই। মানে যার মন যাচ্ছে গন্ডার হয় সেই গন্ডার হয়ে যাচ্ছে, তোর মন যাচ্ছে তুই হয়ে যেতে পারিস, ঠিক আছে। তখন এটা অ্যাবসার্ড প্লে এমনি অ্যাপারেন্টলি অ্যাবসার্ড হবে, জিনিসটা অসম্ভব বলে মনে হবে, কিন্তু একটা খুব সুন্দর বার্তা দেবে শেষ পর্যন্ত মেয়েটা বলছে সবাই তো গন্ডার হয়ে গেল, আমরা শুধু মানুষ থেকে কি করব,
আমরা গন্ডার হয়ে দিই, ঠিক আছে। তো ছেলেটা বোঝানোর চেষ্টা করছে যে না, যে সবাই একটা ভুল জিনিস করলেও ওই ভুলটাই যে ঠিক হয়ে যায় তা তো নয়, ঠিক আছে, আমাকেও সেটাই হতে হবে। কে বলেছে? না, আমরা চলো নতুনভাবে সব কিছু শুরু করব। কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না, এবং মেয়েটা দেখছে যে সবাই যেহেতু গন্ডার হয়ে দিয়েছে, ও শেষ পর্যন্ত গন্ডার হয়ে দিচ্ছে। কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত থেকে যাচ্ছে মাতালটা, বুঝতে পারলি, এবং বলছে আমি কিন্তু গন্ডার হব না, আমি জানি এটা ভুল, বা আমি আমি আমার মতো নিজের এটাকে আমি সমর্থন করি না, আমি কিন্তু রইব। গন্ডার হওয়াটা তো অ্যাবসার্ড ভাবে দেখাচ্ছে, কিন্তু আসলে একটা তুই ধরলাম, আমরা ধরছি যে সবাই শান্তভাবে দেখেছি বহুদিন, হঠাৎ করে একটা বিচারধারা এলো, উগ্র বিচারধারা, যেটা হতে হতে একজন ইনফেক্টেড হলো প্রথমে, ঠিক আছে, সে মানুষ থেকে আস্তে আস্তে গন্ডারে রূপান্তরিত হলো উগ্র বিচারধারা দ্বারা, বুঝতে পারলি কিনা। এবং তাকে নিয়ে হাসাহাসি হলো, কি খিল্লি উঠলো রে প্রথম দিন ছেলেটাকে নিয়ে, যে তোর উগ্র বিচারধারা শুনে আমরা তো সবাই খিল্লি উড়িয়ে দিলাম। কিন্তু সেই করতে করতে 2-3 জন বন্ধু আবার ইনফেক্টেড হয়ে গেল। তো সবাই একটু অবাক লাগে, কেন রে এমনি হয়ে যাচ্ছে সবাই। কিন্তু 6 মাসের মাথায় দেখলাম সবারই ওই বিচারধারা হয়ে যাচ্ছে, বুঝতে পারলি। এবার যদি তুই সাপোর্ট করছিস, ইটস ফাইন, ঠিক আছে, তাহলে তুইও কিন্তু আস্তে আস্তে ওই রকম মানে উগ্র বিচারধারার মধ্যে কনভার্টেড হয়ে যাচ্ছিস। কিন্তু তুই দেখলি 1 বছর পর সবাই সেই উগ্র বিচারধারা নিয়ে চলছে, বুঝতে পারলি কিনা, সবাই, এভরিবডি। তোর মনে হচ্ছে সবাই তো এমনি হয়ে গেল, কিন্তু আমার তো ঠিক মনে হচ্ছে না জিনিসটা। কিন্তু যেহেতু সবাই হয়ে দিয়েছে, তাহলে আমাকেও হতে হবে, তাহলে তো তুইও গন্ডার হয়ে গেলি। মানে এই থিমটাকে বোঝানোর চেষ্টা করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয় ব্যাপারটা, বুঝতে পারলি? যেমন তো সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, তোদের কলেজে ভোট হচ্ছে, অলরাইট, তোদের কলেজে ভোট হচ্ছে, কোনো একটা পার্টি জিতছে, কোনো একটা, টেক ইট এনি পার্টি, এবং সে কাজ করেনি কিন্তু সবাই ওকেই ভোট দিচ্ছে, রাইট, কোনো কাজ করেনি কিন্তু সবাই ওকেই ভোট দিচ্ছে, ধরে নে। তাহলে তুই কি করবি? যেহেতু সবাই ভোট দিচ্ছে, আমি ওকেই ভোট দিই, এটা কি গুড লজিক? কিন্তু এটা হয় অনেক সময়, সেই গন্ডার হওয়ার মতোই তো হচ্ছে রে। তুই তোর বিচার, বুদ্ধি, বোধ, শক্তি, যৌক্তিকতাকে বিসর্জন দিয়ে দিচ্ছিস, এবং অন্য প্রাণীতে তুই রূপান্তরিত হয়ে যাচ্ছিস। যেহেতু হোয়াট ইজ ইয়োর লজিক? ইয়োর সিম্পলি লজিক ইজ মেজরিটি ইজ দেয়ার, যে বেশিরভাগ লোক ওইটা করছে, তাহলে আমাকে করতে হবে। তার মানে বেশিরভাগ লোক যদি ভুল করে, তোর মনে হবে ওইটাই ঠিক, ওটাই করবো আমি। তো দিস ইজ রাইনোসরাসের থিম, এইটা হচ্ছে রাইনোসরাসের থিমটা। বল, বুঝতে পারলি কিনা? এই বিষয়টা আমরা দেখতে পাবো। এছাড়া আরও কিছু ছোট ছোট গল্প, কবিতা রয়েছে তোমাদের সেম 6-এর কোর্সে। কি কি রয়েছে? যেমন ধরো, চিনু আজবির নোভেল রয়েছে, উপন্যাস রয়েছে, চিনুয়া আজবি বলে কেউ কেউ, আফ্রিকান। এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার, মানে ব্রিটিশরা শাসন করে গেছে আফ্রিকাকে, ব্রিটিশরা শাসন করে গেছে ভারতবর্ষকে, ব্রিটিশরা শাসন করে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তকে, কিন্তু যেখানেই ওরা শাসন করেছে কিছু ভালো জিনিস দিয়ে গেছে, তাদের সাহিত্যটা দিয়ে গেছে বা তাদের ভাষাটা দিয়ে গেছে। কিন্তু সেখানকার মানুষজন নিজেদের মতো করে এরা কনভার্ট করেছে সব কিছু, ভাষাটা ওদের, ওরা নিজেদের লেখাজোকা বানিয়েছে, নিজের থিঙ্কিং বানিয়েছে। এবং আজকে যে ভারতে আমরা যে ইংরাজি লিখি বা ভারত থেকে ইংরাজি বই প্রকাশিত হয়, এটা ব্রিটিশ ইংলিশ নয়, ইট ইজ ইন্ডিয়ান ইংলিশ। আফ্রিকাতে যেটা ইংরাজি বই লেখা হয়, ওটা আফ্রিকান ইংলিশ, এমনি করে বিভিন্ন জায়গাতে। কিন্তু ব্রিটিশদের ছাপটা রয়ে গেছে, ব্রিটিশদের বিভিন্ন বিভিন্ন সাইকোলজি, বিভিন্ন ব্রিটিশরা যেভাবে আমাদের সাইকোলজিগুলোকে এক্সপ্লয়েট করেছিল, আমাদের দীর্ঘদিন গোলাম রেখেছিল, ঠিক আছে, তার কিছুটা প্রভাব দেখতে পাবে, এবং সেই প্রভাবগুলোকে ভাঙবার চেষ্টা করছে এই উপন্যাসগুলোর মধ্য দিয়ে। বা সেই যুগটা কেমন ছিল, কিভাবে পুরনো সিস্টেম সচ্ছে, নতুন ব্যবস্থা আসছে, সমস্ত বিষয়গুলো দেখতে পাবে। এবং সর্বোপরি সেই দেশটা সম্বন্ধে অনেক কিছু তুই জানতে পারবি। এখানে যেমন আমরা আফ্রিকান লিটারেচার যখন আমরা পড়বো, পোস্ট কলোনিয়াল লিটারেচারের মধ্যে প্রচুর আফ্রিকার গল্প, উপন্যাস দেখতে পাবো। এই যে চিনুয়া আজবি আফ্রিকা থেকে আসছে, ঠিক আছে, নাইজেরিয়া, ঠিক আছে। তো সেই দেশগুলো সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হলো, আচ্ছা দেশগুলো এমনি, লোকগুলো এমনি, এদের রীতিনীতি এমনি, আমাদের মনে হবে, ঠিক আছে। চিনুয়া আজবির থিংস ফল অ্যাপার্ট, চিনুয়া আজবির থিংস ফল অ্যাপার্ট, অসাধারণ লেখা। এখানে দেখতে পাবি আফ্রিকান কমিউনিটি কি সুন্দরভাবে ওরা থাকে। ওরা যখন আফ্রিকান কমিউনিটি থাকে, ওদের রীতি নীতি, সমাজ ব্যবস্থা কেমন। এখানে একটা লোক রয়েছে, তা সে কি নিজেকে একদম নিজের কমিউনিটির মধ্যে, নিজের গোষ্ঠীর মধ্যে, নিজের দলের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করছে সমাজে। ওই যে তাদের যে সমাজ রয়েছে, আফ্রিকান সমাজ, সেই সমাজের মধ্যে সে সকলের সম্মান অর্জন করছে, বীরত্ব প্রমাণ করছে। প্রত্যেকটা সমাজে, আফ্রিকান সমাজে গোষ্ঠীর মধ্যে বিভক্ত। কিন্তু ওখানে কি হচ্ছে, আস্তে আস্তে ব্রিটিশরা ঢুকছে,
যখন ব্রিটিশরা ঢুকছে, ব্রিটিশরা ওখানে কোর্ট আদালত সিস্টেম বানিয়ে দিয়েছে। এদিকে ছিল না, এদের ছিল কিন্তু অন্যভাবে চলতো জিনিসগুলো। এখানে হয়তো সভা ডেকে কোর্ট করতো, বুঝতে পারলে কিনা, কিন্তু ব্রিটিশরা আনছে। হঠাৎ করে কি হচ্ছে, এই যে চিনোয়া আচবি যে লোকটাকে প্রেজেন্ট করছে, যে প্রোটাগনিস্টটা রয়েছে, মেন ক্যারেক্টারটা রয়েছে, সে ভুল করে একটা লোককে মেরে ফেলছে এবং ফলস্বরূপ তাকে নির্বাসন দেওয়া হচ্ছে, তাকে নিজের দেশ থেকে অন্য জায়গায় ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। সে যখন ফিরে আসছে, দীর্ঘদিন পর সে যখন ফিরে আসছে, সে কিন্তু ভেবেছিল যে আমি ফিরে এলে দীর্ঘদিন যখন আমি ফিরে আসব তখন কিন্তু পরিস্থিতি অমনি থাকবে, কিন্তু তখন আর পরিস্থিতি অমনি থাকছে না। লোকে আর সেই পুরনো যুগের কমিউনিটি রীতিনীতি ওগুলো আর মানছে না, বুঝতে পারলে। বরং কি হয়েছে, ক্রিশ্চানিটি ঢুকে গেছে, তাদের নিজেদের ধর্মকে অনেকে ছেড়ে দিচ্ছে, নতুন ধর্মে চলে আসছে। সর্বোপরি ওই সমাজে সবাইকে ডেকে, 5 জনকে ডেকে নিয়ে বিচার করার পদ্ধতিও উঠে গেছে। এখন কোর্ট সিস্টেম, ব্রিটিশরা যে সিস্টেম এনেছে সেই সিস্টেমে সবাই চলছে এবং তাদের রীতিনীতিকে উপেক্ষা করে ব্রিটিশ রীতিনীতিকে সবাই যে অ্যাকসেপ্ট করছে, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। থিংস ফল অ্যাপার্ট। শেষ পর্যন্ত সে একটা ব্রিটিশদের লোককে মেরে ফেলছে এই রাগে, কিন্তু তখন সে নিজের কমিউনিটির লোকেরাই দেখছে তাকে সাপোর্ট করছে না। তার কারণ তার অনুপস্থিতিতে সবাই কিন্তু ব্রিটিশ সিস্টেমকে অ্যাডপ্ট করতে শুরু করেছে, নিজেদের সিস্টেমকে ভুলতে শুরু করে। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো চিনোয়া আচবে থিংস ফল অ্যাপার্টে, মানে সব কিছু থিংস ফল অ্যাপার্ট, মানে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, এইটা আমরা দেখতে পাবো। ভিএস নৈপালের দ্য মিস্টিক মেজার বইটা তো বললাম আমি, এটা যে বইটা বললাম দ্য ভিএস নৈপাল মিস্টিক মেজার বইটা বললাম না, এটা গণেশের চরিত্রটা ইত্যাদিতে। এরপর কিছু কবিতা রয়েছে, ঠিক আছে, কবিতা রয়েছে, যেমন টু নাইট আই ক্যান রাইট, এটা একটা সুন্দর কবিতা। এখানে একটা ছেলে লাভার বসে আছে একটা ফাঁকা জায়গায় রাত্রিবেলাতে এবং তার মনে পড়ছে এইরকমই কোনো রাত্রে আমি আমার গার্লফ্রেন্ডকে ধরে বসেছিলাম, ঠিক আছে, এখন মিস করছি, এইরকম ইত্যাদি ইত্যাদি। টু নাইট আই ক্যান রাইট, তবে আজকে যা ভাবার ভেবে নেবো, আর কোনো দিন ভাববো না। এবং কিন্তু এইটা বলেও সে খুব মিস করছে তার লস্ট লাভকে, বুঝতে পারলে, তার লেডি লাভকে। এইরকম কবিতার একটা থিম রয়েছে, সাইড পোয়েম, এটা একটা পাবলো নেরুদার লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে ডেরেক ওয়ালকটের এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, এটাও আরেকটা কবিতা, যেখানে আমরা দেখতে পাবো আফ্রিকানরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে সংঘর্ষ করছিল, তখন কি হচ্ছিল, ব্রিটিশরাও আফ্রিকানদের টর্চার করছিল, আফ্রিকানরাও ব্রিটিশদের উপর টর্চার করছিল, দুজনের ক্লাস চলছিল, তো দুজনেই দুজনকে রক্তাক্ত করছিল, বুঝতে পারলি কিনা। তো তারই একটা ছবি এখানে দেখতে পাই, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। লেখকের সমস্যা হচ্ছে দুজনের ব্লাড লেখকের মধ্যে রয়েছে, ঠিক আছে, তার পূর্বপুরুষ একজন আফ্রিকা থেকে, একজন আবার ব্রিটিশদের মধ্যে থেকে। তো সে কাকে সাপোর্ট করবে, সে যেন অন্তর্দ্বন্দ্বে ভুগছে যে এরা লড়ছে কেন এইভাবে, আমি কাকে সাপোর্ট করব, তার কারণ দুজনেরই ব্লাড, ব্রিটিশ ব্লাড অ্যান্ড আফ্রিকান ব্লাড আমার মধ্যে রয়েছে, হুম শুড আই সাপোর্ট, ঠিক আছে, এরকম বলছে। ডেভিড মালুফের ওয়াইল্ড লেমন পাবো, এখানে দেখতে পাবো লেখক হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, চারিদিকে শুধু লেমন, লেমন মানে পাতিলেবু, জংলি লেবু গাছ। সে অবাক হয়ে গেছে, এই গাছগুলো কে লাগালো, এবং সেই নিয়ে সে একটা উচ্ছ্বাস ভরা একটা কবিতা আমরা দেখতে পাবো, ওয়াইল্ড লেমনস। মামাং দায়ের দ্য ভয়েস অফ মাউন্টেন, এটা একটা অসাধারণ কবিতা। তুমি বলতে পারো আদিবাসী যে সেন্টিমেন্ট যেটা, সেটা আমরা এখানে দেখতে পাবো, বিশেষ করে পাহাড়ি মানুষের যেটা সেন্টিমেন্ট। মামাং দায়ের দ্য ভয়েস অফ মাউন্টেন বলছে, মাউন্টেন সব কিছু থাকে, পাহাড় মানে যারা পুরনো যুগের মানুষ হয়েছে, বা তুমি বলতে পারো যে শিডিউল ট্রাইব, তারা কিন্তু প্রকৃতিকে খুব ভালোবাসে, বুঝতে পারলি। বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলে মানুষ হয়, তার প্রকৃতি, গাছপালা, পাথর, পাহাড়, নদী, এগুলো খুব রেসপেক্ট করে, সম্মান করে, বুঝতে পারলি কিনা। তো তার একটা সেন্টিমেন্ট এখানে আমরা দেখতে পাবো। সর্বোপরি একটা পলিটিক্যাল ক্রাইসিস সবসময় চলে, মামাং দাই যেখান থেকে আসছেন, ওখানে আমাদের ভারতবর্ষর মানুষ, মানে আমাদের ভারতবর্ষ তরফ থেকে মানে সরকার কিছু বোঝানোর চেষ্টা করে, আবার ওখানকার নাগা কমিউনিটির যারা রয়েছে তাদের আবার আলাদাই রীতিনীতি, তারা আবার সরকারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, বারবার ওখানে অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো দ্য ভয়েস অফ মাউন্টেনে তুলে ধরা হয়েছে, বুঝতে পারলে। পলিটিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে তাদের লাভ ফর নেচার, এই সমস্ত বিষয়গুলোকে, এবং সর্বোপরি তাদের সিম্পল লাইফস্টাইল, এবং কি ইউনিভার্সাল কিছু মেসেজ তুলে ধরা হয়েছে এটার মধ্যে, মামাং দায় দ্য ভয়েস অফ মাউন্টেন। এরপর কিছু ছোট গল্পও রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের কোর্সের মধ্যে রয়েছে, দ্য কালেক্টর অফ ট্রেজার্স, ঠিক আছে। এখানে কি, এটা বড়ই অদ্ভুত গল্প। এখানে একটা মেয়ে রয়েছে, একটা মহিলা রয়েছে যার এখন ছেলে মেয়েরা আছে, ঠিক আছে, তার যে হাজবেন্ড তাকে একদম দেখাশোনা করে না, বুঝতে পারলি কিনা।
ইভেন তার হাজব্যান্ড অন্যান্য মেয়ের সাথে ঘোরাফেরা করে, ঠিক আছে, তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে। এখন মহিলা এখন কোনোভাবে এখন দিন কাটায়, নিজের কাজ করে, নিজের কষ্ট নিজের পরিবার চালিয়ে নিচ্ছে কোনোভাবে। তার ছেলে এবার ভালো রেজাল্ট করছে, তার ছেলেকে সে হাই স্কুলে পাঠাবে, বুঝতে পারলি, কিন্তু এবার তার টাকা প্রয়োজন হচ্ছে, তার কারণ সে যে পরিশ্রম করছে সেই পরিশ্রমে আর হচ্ছে না, কিন্তু সে তার নিজের ছেলেকে গুড লাইফ দিতে চায়, ভালো লাইফ দিতে চায়। কিন্তু সমস্যা হলো গিয়ে যে তার হাজব্যান্ড তা একেবারে বেপরোয়া, তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে বলতে গেলে, ঠিক আছে। ইতিমধ্যে সে দেখছে তাদের পাশে একটা নতুন পরিবার থাকতে আসছে, সেই পরিবারটা বড়ই সুন্দর পরিবার। এখানকার যে পরিবারটা আছে, হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করে, ওয়াইফ হাজব্যান্ডকে সাপোর্ট করে, মিলেমিশে ফ্রেন্ডলিভাবে থাকে, এবং এদের অনেক ভালো লাগছে। তার কারণ কি হচ্ছে, এখানে যে মেন ক্যারেক্টারটা রয়েছে সে সেই পরিবারের সাথে বন্ধুত্ব করছে এবং সেই পরিবারকে হেল্প করছে, ওরাও একে হেল্প করছে, তো একটা খুব ফ্রেন্ডলি এবং হেলদি রিলেশনশিপ এদের মধ্যে গ্রো করছে, ঠিক আছে। কিন্তু ইতিমধ্যে সে নিজে আর্থিক সমস্যায় পড়ছে, তার ছেলেকে হাই স্কুলে ভর্তি করতে হবে, টাকা পয়সার সমস্যা দেখা যাচ্ছে, সে তখন তার হাজব্যান্ডের সাথে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে আবার যে আমাকে টাকা দিতে হবে, আমার ছেলেকে আমি হাই স্কুলে ভর্তি করব। তার হাজব্যান্ড কিন্তু সেটাকে উপেক্ষা করছে, ঠিক করে শুনছে না। তখন মেয়েটা কি করছে, তার হাজব্যান্ডকে ডেকে আনছে ভালো করে বাড়িতে, ঠিক আছে, এবং তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তার হাজব্যান্ড তার সাথে মিসবিহেভ করছে, ইনফ্যাক্ট তার সাথে ইন্টারেস্টেড টু হ্যাভ সেক্স উইথ হার ওনলি, বাট হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চিলড্রেন আর অল দিস থিং। এই সমস্ত রাগে যন্ত্রণায় মহিলাটা কি করছে, তার হাজব্যান্ডের যে পিনাস আছে পিনাসটাকে কেটে ফেলছে, বুঝতে পারলি। সো এইরকম একটা গল্প দেখতে পাবো আমরা দ্য কালেক্টর অফ ট্রেজার্সে, বুঝতে পারলি কিনা। বিহেভ ওয়েল উইথ ইউর ওয়াইফ, দেখছিস তো, একটু শিখ, ঠিক আছে। তারপর এবার চলে আমার একটা আইডুর দ্য গার্ল হু ক্যান, এটা আরেকটা গল্প। এখানে একটা পাতলা ছিপছিপে মেয়ে আফ্রিকান কনটেক্সটে ধরা হয়, যে মেয়ে খুবই পাতলা ছিপছিপে, তারা কোনো কমেন্ট নয়, এইটা মনে হয় আফ্রিকান কনটেক্সটে তুই যে যাস, মানে তুই এখন ভাবছিস খুব পাতলা দুবলা, তুই ভাবছিস আমি মডেল, ঠিক আছে, তুই যা আফ্রিকায়, বলে কি রে অপুষ্টির শিকার, এমনি বলে দেবে তোকে, ঠিক আছে, এমনি বলবে সিরিয়াসলি। তো আফ্রিকান কনটেক্সটে এইরকম একটা মেয়ে, পাতলা দুবলা মেয়ে, স্কুলে পড়ে, তো ঠাকুমা খুব চিন্তিত যে এ বোধহয় মানে সি ক্যান নট প্রডিউস চাইল্ড ইন ফিউচার, এত পাতলা দুবলা, ঠিক আছে, এর দ্বারা কিছু হবেও কি, তো ডাউট আছে ওর। কিন্তু সেই মেয়েটা কী করছে, স্কুলে যখন কম্পিটিশান হচ্ছে সেই কম্পিটিশানে ফার্স্ট হয়ে দেখাচ্ছে, এবং সে একটা বড় কম্পিটিশান ফার্স্ট হয়ে যাচ্ছে। যখন তার ঠাকুমা এটা শুনছে, সে তো বিশ্বাস করতে পারছে না, তার ঠাকুমা চলে যাচ্ছে সেই স্কুলে জানবার জন্য, স্কুল থেকে জানছে হ্যাঁ সে সত্যিই ফার্স্ট হয়েছে। তখন সেই মেয়েটাকে কাঁধে নিয়ে নাচতে শুরু করছে, দ্য গার্ল হু ক্যান, বলে, বুঝতে পারলে কিনা। আরেকটা রয়েছে দ্য গ্রিন লিভস, এটা একটা অসাধারণ সুন্দর গল্প, গ্রিন লিভস। এখানে তুই আফ্রিকান রীতিনীতিগুলো খুব ভালো করে বুঝতে পারবি। ওখানে কি হচ্ছে, একটা এক ছোট্ট গ্রাম আছে, আফ্রিকান গ্রাম, ওখানে রাত্রিবেলা তো হইচই শুরু হয়েছে। ওখানে একটা হইচই শুরু হয়ে কি না, ওখানে 4টা চোর দৌড়ে পালাচ্ছে, চোরগুলো দৌড়ে পালাচ্ছে, তো সবাই মিলে ছুটছে, শেষ পর্যন্ত 3 জন দৌড়ে পালালো, আর একটা চোর ধরা পড়ে গেল। ধরা পড়া মাত্র উত্তম মধ্যম দিয়ে দিল সবাই মিলে চোরটাকে, তো চোরটাকে পুরো মরো করে ছেড়ে দিল, 90% মরো, বুঝতে পারলি, 90% মিশন কমপ্লিটেড, ঠিক আছে। যেবার চোরটা মরে যাবে, তখন সর্দার বললো এর সামনে কেউ থাকো না, এখন চলে যাও, কারণ চোরের মৃত্যু দেখা অমঙ্গল সূচক বা দুর্ভাগ্য সূচক, তো ওকে ফেলে দিয়ে চলে যাচ্ছে সবাই। এবারে এখানে যে মেন ক্যারেক্টারটা আছে, ওর সবই আছে, বুঝতে পারলি, স্ত্রী আছে, একাধিক স্ত্রী আছে, ঠিক আছে, তারপর তার জমি জমা তোর গরু ছাগল মোষ সবই আছে। কিন্তু সে ভাবলো, একটু লোভে পড়ে গেল, রাত্রিবেলাতে ভাবলো চোরটাকে মেরে তো ফেলে দিয়েছি, কিন্তু কেউ তো চোরটার কাছ থেকে ওই চুরির জিনিসটা নিল না, চুরির জিনিসগুলো তো উদ্ধার করলো না। চোরটার কাছে নিশ্চয়ই থলিটা থাকবে, পয়সার থলিটা, যাই রাত্রিবেলাতে আমি নিয়ে চলে আসি। চোর তো এমনি তো মরে গেছে, ঠিক আছে, তখনও রাত্রিবেলাতে লোভে পড়ে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে বলো, চোরের কাছ থেকে চুরির থলিটা নিয়ে আসবো, ঠিক আছে, অতও লোভ করিস না, ঠিক আছে, তো যাচ্ছে। এবার কি হচ্ছে, রাত্রিবেলাতে যখন চোরটাকে খুঁজছে, দেখতে তো পাচ্ছে না, ঠিক আছে, অন্ধকারের মধ্যে খুঁজছে, নিয়ে দেখতে পেয়েছে চোরটা, ঠিক আছে, চোরটাকে দেখতে পেয়েছে, খুঁজলো, পকেট গোটায় দেখলো, কোথাও নেই। তখন ওর মনে পড়লো ঘাড়ের কাছেও রাখে অনেক চোর, ঠিক আছে, থলিটা। যখন ও ছুঁয়ে দেখছে হ্যাঁ থলিটা আছে, কিন্তু ঠিক তখনই আবার চোরটা চোখ মেলে দিচ্ছে, চোরটা মরেনি,
এবং চোরটা ওকে ঘুষি লাগাচ্ছে এবং তাকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারলি? এবং তাকে আবার পাতা ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। চোর তো পালিয়ে গেল, পরের দিন লোকজন সবাই এসছে, নিশ্চয়ই চোর মরে গেছে। এবার এসে পর দেখছে পাতা ঢাকা দেওয়া আছে, আর লোকটা মরেই পড়ে আছে। তখন বললো ঠিক আছে তাহলে পুলিশ ডাকা হোক। পুলিশ ডাকা হলো, সব পুলিশও এলো এবং পুলিশ এসে কেউ এখন মুখ দেখেনি, ঠিক আছে? পুলিশ বলছে তোমরা এইরকমভাবে আইনকে নিজের হাতে নিচ্ছ, অমনি চলবে না। আগেকার দিনে যা হতো হতো, এখন তোমাদের গোষ্ঠীতে যা নিয়ম ছিল, এখন ব্রিটিশদের শাসন ব্যবস্থা মেনে চলতে হবে, এই সমস্ত চলবে না, ঠিক আছে? এই সমস্ত কথা বলছে, ব্রিটিশ রীতিনীতি মানতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে গোষ্ঠী শাসন ব্যবস্থা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং ব্রিটিশদের বানানো শাসন ব্যবস্থাকে সবাই আস্তে আস্তে গ্রহণ করে নিচ্ছে। ক্লিয়ার নয়? তো যাই হোক, শেষ পর্যন্ত ব্রিটিশরা ওই ডেড বডিটাকে নিয়ে যাবে, তখন পাতাগুলো সরাচ্ছে। তখন তো সবাই দেখে অবাক, চোরের দেহ কই, এটা তো তাদের গোষ্ঠীর লোকের দেহ, ঠিক আছে? তো সবাই হতবাক হয়ে যাচ্ছে, তার স্ত্রী প্রচুর কাঁদছে, ঠিক আছে? এবং এইভাবে গল্পটা শেষ হচ্ছে, দ্য গ্রিন লিভসের গল্পটা। ক্লিয়ার নয়? তাহলে এইগুলো হলো আমাদের বলতে পারো আমাদের সেমিস্টার 6 এসকেবিউ ইউনিভার্সিটির কোর্স। তবে এটা হলো 3টা পেপার, আরও একটা পেপার রয়েছে, ঠিক আছে? কি আরও একটা পেপার রয়েছে। কেউ হয়তো সায়েন্স ফিকশনের পেপারটা নেবে, কোনো কলেজ থেকে সায়েন্স ফিকশনের পেপারটা নেবে, যেখানে আমরা দেখতে পাবো ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প রয়েছে, মরা লোককে বাঁচানোর গল্প, ঠিক আছে? দ্য ইনভিজিবল ম্যান, টাইম মেশিন, এই সমস্ত গল্পগুলো রয়েছে, ঠিক আছে? সায়েন্স ফিকশনের পুরোপুরি কল্পবিজ্ঞানের গল্প, এটা একটা পেপার। আর যারা এইটা নেবে না, মানে এটা অপশনাল পেপার, হয় ওইটা নেবি বা ফোনেটিক ফিলোলজির পেপারটা নিতে হবে, ঠিক আছে? ফোনেটিক ফিলোলজির পেপারটা নিতে হবে। ফোনেটিক কাকে বলে, ফিলোলজি কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো করতে হবে, বুঝতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ বটে এবং ভালো করে বুঝতেও হবে জিনিসটা, নাহলে কিছু পরীক্ষাতে পারবিও না। তো এটা যাই হোক, কলেজ ডিসাইড করে দেয় যে তুই ফোনেটিক ফিলোলজি পেপার নিবি নাকি তোর সায়েন্স ফিকশনের পেপারটা নিবি। তো ব্যাপারটা হচ্ছে কোর্সটা একটু বড় সড়ই বটে। তোমাদের কি মনে হচ্ছে? বড় সড় মনে হচ্ছে না? আমি শুধু কোর্সটা বুঝালাম, তাতেও 36 মিনিট হয়ে গেল, এখন তো ভিতরে যাইনি, শুধুমাত্র উপর থেকে বললাম এইটা নাম, শুধু নামগুলো বলতে আধ ঘন্টার উপর লেগে যাচ্ছে। তাহলে বোঝো এই পড়াটা পড়তে হবে ডিটেলসে, তারপর আবার মুখস্থও করতে হবে। সো দিস ইজ আওয়ার সেমিস্টার 6 এসকেবিইউ ইউনিভার্সিটি কোর্স। যার মনে হচ্ছে একটু রিল্যাক্স করলেও হয়, এই কোর্সটা দেখে নিলেই বুঝতে পারবে কতটা রিল্যাক্সেশনের সময় পাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যাপার। তবে ভালো জিনিস হচ্ছে সেমিস্টার 6-এ একটু যদি ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করিস, ভালো রেজাল্ট হয়ে যায়। কারণ স্যাররাও বোঝেন যে এত বড় কোর্স, মানে সেই দৃষ্টিকোণ থেকে স্যাররাও বোধহয় খাতাগুলো দেখেন, ঠিক আছে? স্যাররাও চেষ্টা করেন যে এতটা যখন নদী পার হয়ে গেছে, তীরে এসে তরি ডুবাবো না, বুঝতে পারলে? তো ভালো করে মোটামুটি যে পড়াশোনা করো, পার হয়ে যাবে। আর এরপরে ইংলিশ অনার্স শেষ হয়ে যাবে তোমাদের, নেক্সট 4-5 মাসের মধ্যে ইংলিশ অনার্স তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের আসল যুদ্ধ শুরু হবে, খেয়াল রাখবে। এটা তো তোমাদের হানিমুন পিরিয়ড চলছে, ঠিক আছে? আসল যুদ্ধটা তো এর পরে শুরু হবে, ইংলিশ অনার্স কমপ্লিটের পর। তোমাদের এই যে 3-4 মাস হলো, যা হলো পড়াশোনা, তারপরে হবে তোমাদের আসল যুদ্ধ, খেয়াল রাখবে। তো তখনই তোমাদের স্পোকেন স্কিল এবং গ্রামার ওইগুলো আসলে কাজে লাগবে, ওইগুলোকে ইমপ্রুভ করবার চেষ্টা করবে আস্তে আস্তে। এমনি এই বছরে প্রচুর চাপ তোমাদের, এবং এই নিজেকে সঙ্গবদ্ধ করো। তোমাদের একটা কথা বলছি, এখনও পড়াশোনার হ্যাবিটটা যায়নি। রিসেন্টলি সবে পরীক্ষা শেষ হয়েছে, এখনও পড়াশোনার হ্যাবিটটা আছে, এখন থেকেই পড়তে শুরু করে দাও। তাহলে কী হবে, এই পড়াশোনার হ্যাবিট, এই ফ্লোতে তোমাদের পড়াশোনাটা কিছুটা হলেও এগিয়ে যাবে, বুঝতে পারলে কিনা?